মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে থাকেন গোটা রাজ্যের মানুষ একদম বোকা, কিচ্ছু বোঝে না, তাহলে উনি ভুল করছেন। তার কারণ এই রাজ্যের মানুষ যেমন আপনাকে পদে বসিয়েছে, এই রাজ্যের মানুষ অনেককে পদ থেকে সরিয়েছে, ভোট আউট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন, তারা দাবি করেছিল যে গোটা সিস্টেম ক্লিন আপ করতে হবে, পরিষ্কার করতে হবে। তারা ঝাঁটা হাতে বারবার স্বাস্থ্য ভবন অভিযান করে প্রতীকীভাবে দেখানোর চেষ্টা করেছিল যে কত করাপ্ট, দুর্নীতিগ্রস্ত অফিসার আপনার সিস্টেমের মধ্যে রয়েছে। কিন্তু আপনি কি করলেন? আপনি তাদের সরানোর জায়গায় তাদের প্রাইস পোস্টিং করলেন, তাদেরকে অন্যান্য পদ দিলেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন যিনি প্রাক্তন পুলিশ কমিশনার, তাকে সরিয়ে এসটিএফ এর এডিজি করলেন। যিনি ডিএমই ছিলেন তাকে সরিয়ে স্বাস্থ্য ভবনেই রাখলেন, আরেকটা দায়িত্ব দিলেন। তার কেবিন চেঞ্জ হয়ে গেল, চেয়ার চেঞ্জ হয়ে গেল, কিন্তু তার দায়িত্ব রইল স্বাস্থ্য ভবনেই তিনি রইলেন। আবার দুর্নীতি করবেন কিনা সেই নিয়ে প্রশ্ন থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনি ভাবেন, আবারও বলছি, 14 তলায় বসে যদি আপনি ভাবেন রাজ্যের মানুষ বোকা, তাহলে রাজ্যের মানুষ যেমন আপনাকে ভোট দিয়ে বসিয়েছে চেয়ারে, রাজ্যের মানুষ আপনাকে সরাতেও পারে, এমনটাই বলছেন রাজ্যের মানুষ, এমনটাই বলছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে একের পর এক ভর্ৎসনার মুখে পড়লেন আপনি। অন্যদিকে আপনি প্রাইস পোস্টিং দিয়ে বিনীত গোয়েলকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে, কিংবা ডিএমইকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিজেরই ইমেজটাকে কিন্তু খারাপ করছেন, নিজের সরকারের ইমেজকে খারাপ করছেন। একজন সাংবাদিকের সঙ্গে একজন সাধারণ ভোটার হিসেবে আমার আপনার কাছে আপিল, ডাক্তাররা বলছেন সিস্টেম ক্লিন আপ করার কথা, সেই ক্লিন আপ মানে বুঝুন, পরিষ্কার করার মানে দুর্নীতিগ্রস্ত অফিসারদের সরানো। গতকাল সুপ্রিম কোর্টে কি হলো এবং তারপর এই রাজ্যে কি কি হলো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা, তার আগে প্রতিবেদন। এই ঘটনার পরেও কাল নাইট ডিউটি দেওয়া হয়েছে, তার হয়তো স্টুডেন্ট নার্সকে বলা হয়েছে সে বাথরুম যাবে না, সে সারা রাত ফোন অফ করে বসে থাকবে, মোবাইল অফ করাটা সেফটি। অবশ্যই আমাদের ভয় লাগবে। আজকে যখন আমরা একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হই, আমাদের 1 বছর পর আমাদেরকেও ডিউটি করতে হবে, তখন আমরা সুরক্ষাটা কোথায় পাবো? এরকম একটা ঘটনার পর আমরা নাইট ডিউটি করতে পারবো সেই সাহসটা আমাদের নেই। আরজিকর কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে স্বাস্থ্য ভবন। মঙ্গলবার মামলার শুনানিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে রাজ্যকে তুলোধনা সুপ্রিম কোর্টের। জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন না, সুপ্রিম কোর্টে নালিশ রাজ্যের, যা শুনে দেশের প্রধান বিচারপতির প্রশ্ন। গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। এই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে? প্রধান বিচারপতি মন্তব্য করেন, আরজিকর হাসপাতালে পরিকাঠামো ও নিরাপত্তা উন্নত করার কাজ খুব ধীর গতিতে হচ্ছে। ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে। এখন আবার চুক্তিভিত্তিক কর্মী 7 দিনের প্রশিক্ষণে নিয়োগ হচ্ছে। 7 দিনের ট্রেনিংয়ে কিভাবে তাদের থেকে নিরাপত্তা আশা করেন? চুক্তিভিত্তিক কর্মীরাই গোটা হাসপাতালের কাজ করবেন, মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন? তাহলে আরজিকর মামলার শুনানিতে প্রশ্ন প্রধান বিচারপতির। আরজিকরে জানি হয়তো ওনারা যখন বলছেন কিছু কাজ শুরু হয়েছে, তাহলে মেবি 5% হয়েছে, বাট when we will reach that 100% goal I don't know, because at least I know ki jotota CCTV cameras dorkar, the rooms and everything, no construction work has started, no CCTV cameras has been installed here. হাসপাতালে নিরাপত্তা ইস্যুতে রাজ্য প্রশ্নের মুখে পড়তেই সরকারকে তীব্র নিশানা করছে বিরোধীরা। হচ্ছে পার্টি, আবার একটা পার্টি, কারণ আবার একটা সিবিআই করতে হবে, কারণ এই বাজেট হবে, সেই বাজেটের একটা বেআইনি টেন্ডার হবে, তাতে সন্দীপের মতো মেটেরিয়ালরা টাকা কামাবে। আদপে একটাও সিসিটিভি লাগবে না, লোকের বাথরুমও তৈরি হবে না, সিকিউরিটির কোনো ব্যবস্থাই হবে না, আবার কিছু টাকা চুরির ব্যবস্থা হবে। দুপক্ষের সওয়াল জবাব শুনে 7 থেকে 14 দিনে সিসিটিভি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ শেষ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রিপাবলিক বাংলা। প্রধান বিচারপতি বললেন সিবিআই রিপোর্টে ভয়ঙ্কর তথ্য আছে, তিনি দেখে চমকে উঠেছেন, এবং সেই সিবিআই রিপোর্টে যা তথ্য রয়েছে সেই তথ্যর মধ্যে পুলিশের প্রাথমিক যে তদন্ত এবং তার অপদার্থতা তাই নিয়েও তথ্য রয়েছে বলেই জানা যাচ্ছে।
তাহলে সেই পুলিশের মাথায় যিনি ছিলেন তাকে কেন প্রাইস পোস্টিং দেওয়া হলো, কেন ডাক্তারদের সঙ্গে ছলনা করা হলো, সেই প্রশ্ন করছেন ডাক্তাররা। যাব সরাসরি রুমকির কাছে, স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন রুমকি, আমাদের প্রতিনিধি। রুমকি, এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তাররা এখনো আন্দোলন চালাচ্ছেন, তারা এখনো বলছেন যে আচ্ছা, রুমকির সঙ্গে যোগাযোগ করব, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দেব, তারপর আমি যাব আলোচনায়। এই মুহূর্তে আমাদের গতকাল থেকে খবর আসছিল টানা, আমি যদি নিতে পারি এই মুহূর্তে পিসিআরকে জিজ্ঞেস করব। ততক্ষণ আমি ইডি রেডের সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি রেড চলছিল গতকাল থেকে টানা, সেই ব্রেকিং নিউজ যদি নেওয়া যায়, ব্রেকিং নিউজ দেব। দুর্নীতি তদন্তের সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক, তার বাড়িতে ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে ইডি। প্রায় 20 ঘন্টা পর শ্রীরামপুরের বিধায়কের বাড়ি থেকে ইডি বেরিয়েছে এবং তল্লাশির পাশাপাশি বিধায়ককে টানা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গতকাল সকাল থেকে সিঁথির মোড়ে বিধায়কের বাড়ি ও নার্সিংহোমে হানা চালাচ্ছিল ইডি। হুগলির দাঁতপুরে বিধায়কের বাগান বাড়িতে তল্লাশি চালায় ইডি। আগে দুর্নীতির তদন্তে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় সিবিআই। আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই সুদীপ্ত রায়। বিগ ব্রেকিং এই মুহূর্তে, একজন বিধায়ক এবং তিনি ছিলেন ইডি স্ক্যানারে সুদীপ্ত রায়ের আগে সিবিআই স্ক্যানারে ছিলেন, এবার ইডি স্ক্যানারেও সুদীপ্ত রায়। আমি আসবো আলোচনায় এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর রওনাক হাজারি। আমি স্টুডিওয়ে ফিরবো, এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখালাম এবং ডক্টর রওনাক হাজারি রয়েছেন চিকিৎসক এবং আমার সঙ্গে থাকবেন ডক্টর সুবর্ণ গোস্বামী আর বিক্রম ব্যানার্জি আইনজীবী, তাদের কাছেও যাবো একটু পরে। রওনাক, প্রথমেই তোমার কাছে যাব। এর আগে আমরা জবাব চাই বাংলা, সেখানে সুদীপ্ত রায়কে নিয়ে আলোচনা করেছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে, প্রায় মাসখানেক আগে। এখন দেখা যাচ্ছে সেই সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানা, সিবিআই হানা চলছে। এই সুদীপ্ত রায়ের কি রোল ছিল? একটা কথা আপনাদের বলবো, যদি আপনার ঘটনা প্রসঙ্গ মনে থাকে, কিশলয় বাবু আপনি সেখানে অ্যাঙ্কার ছিলেন, সেই শোতে যখন এই প্রসঙ্গগুলো তোলা হয় তখন আমি স্পেসিফিক, কিন্তু সুদীপ্ত রায়ের নাম তখন আপনারা বলেননি, আমি স্পেসিফিক বলেছিলাম। আর একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ পদ হচ্ছে আরকেএস এর চেয়ারম্যান, এবং তখনই কিন্তু বলেছিলাম উনি শুধু কিন্তু আরজি কর মেডিকেল কলেজে আরকেএস এর চেয়ারম্যান নয়, উনি একাধিকভাবে মেডিকেল কলেজ কলকাতারও আরকেএস এর চেয়ারম্যান ছিলেন। যদি সিএম এর মৌখিক নির্দেশটাকে আমি একদম সরকারি ফরমান মনে করি তাহলে সেটা এখন ডিজলভ। তাছাড়া উনি কিন্তু বর্তমানে দুটো খুব ইম্পর্টেন্ট পোস্ট, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং এইচআরবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আপনি ব্রেকিং করেছিলেন যখন এইচআরবি নিয়ে কথাটা হচ্ছিল, ওখানকার বিভিন্ন দুর্নীতি নিয়ে, ওখানকার নিয়োগ দুর্নীতি নিয়ে, উনি কিন্তু সেটারও চেয়ারম্যান। এই প্রসঙ্গে সুদীপ্ত রায়, যার বাড়িতে ইডি তল্লাশি চলছে। এবং এখানে আপনাকে একটা তথ্য আমি দিয়ে রাখি, খুব অবাকভাবে একটা তথ্য আমার হাতে এসছে, হয়তো আপনারাও মিডিয়া সূত্রে সেটা পেয়েছেন, বিভিন্ন অন্যান্য মিডিয়াতেও হয়তো গেছে। একজন এমবিএ মেডিকেল, একজন এমবিএ স্টুডেন্ট, মহিলা স্টুডেন্ট এমবিএ, তার নাম হচ্ছে শর্মিষ্ঠা মণ্ডল। তিনি বিভিন্ন রকম তথ্য বিভিন্ন সূত্রে নাকি পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে উনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, এই রাজ্যের ভিজিলেন্স কমিশন এবং ভিজিলেন্স কমিশনার, আমাদের হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সবচেয়ে বেশি কথা, বড় কথা, নবান্নতে একটা কমপ্লেন জানিয়েছেন এই সুদীপ্ত রায়কে নিয়েই। সেই কমপ্লেন্টে কয়েকটা স্যালিয়েন্ট ফিচার কি আমি জাস্ট আপনাকে শোনাতে চাই। 1 নম্বর, উনি বলছেন যে মেজর পোর্শন অফ মেডিকেল কনজিউমেবল প্রোডাক্টস পারচেজ ফর গভর্নমেন্ট এক্সচেকার, ওটা নাকি ওনার নার্সিংহোমে যাচ্ছে, যেটা অলরেডি আছে চালাচ্ছে, এবং সেটা কিন্তু শুধু আরজি করেন নয়, সেটা মেডিকেল কলেজ থেকেও। আরও একটা, এটা কিন্তু এখনো মনে হয়, রওনাক, আমি জাস্ট জানাবো দর্শকদের, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিক্রম ব্যানার্জি আইনজীবী, তিনিও যুক্ত হয়েছেন, এরপর তার কাছে যাব। হ্যাঁ বলো, কন্টিনিউ। এবং শুধু হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টস নয়, পরের পয়েন্টটা আরও ভয়ঙ্কর, যেটা উনি হচ্ছে কমপ্লেন করেছেন, that Dr. Sudipta Roy using his position forced the contractual laborers and workers working for the aforesaid medical institutions to work in his personal nursing home and farmhouse, মানে ওইখানকার যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরকে উনি হচ্ছে প্রভাব খাটিয়ে নিজের পজিশনের ক্ষমতা দেখিয়ে নিজের নার্সিং হোম আর ফার্ম হাউসে কাজ করিয়েছেন, সেই অভিযোগ আছে। যে ফার্ম হাউসে ইডি তল্লাশি চলছে দাঁতপুরে, যে ফার্ম হাউসে তল্লাশি চলছে এবং যে নার্সিং হোমে তল্লাশি চলছে, এই অভিযোগে যা যা আছে আর কি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে দ্যাট ইন নেম অফ অ্যাসিস্টিং হেল্পলেস পেশেন্টস দেয়ার রিলেটিভস হু আর কামিং ফ্রম রিমোট এরিয়াস দে ওয়ার হুডউইঙ্কড ইনটু গেটিং অ্যাডমিটেড ইন নিউ সরোজ নার্সিং হোম ওন বাই ডক্টর সুদীপ্ত রায়। অর্থাৎ এই পেশেন্ট ভর্তি নিয়ে একটা ভয়ঙ্কর নেক্সাস, যে দূর প্রান্ত থেকে যে সমস্ত রোগীরা আসতেন তাদের হচ্ছে বাড়ির লোকেদেরকে, তারা হয়তো যে তাদের অত সহজ সম্বল কলকাতা শহরে ছিল না, ভুল বুঝিয়ে তাদেরকে হচ্ছে নিজেদের নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করা, যারা মেডিকেল কলেজে বেড পাচ্ছিলেন না। আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে। এই জায়গাটা বিশেষ করে আপনাদের পড়ে শোনাবো। That a local strongman named, এটা মেডিকেল কলেজের প্রসঙ্গে আসছে, that a local strongman named Bashir Mia employed in the MSVP office via dubious means
helps in condemning many good equipment so that they can be বাংলায় যদি বলে দাও দর্শক। অর্থাৎ বশির মিয়া নামে একজন জনৈক ব্যক্তি যিনি মেডিকেল কলেজ কলকাতার সুপার অফিসে কাজ করেন, তার সাহায্যে বিভিন্ন ভালো ইকুইপমেন্টসও কন্ডেম করার একটা নিয়ম আছে যে ইকুইপমেন্টস খারাপ হলে আমরা কন্ডেম করি। হ্যাঁ, সেই ভালো ইকুইপমেন্টসগুলোকেও কন্ডেম করিয়ে সেগুলো হচ্ছে সরজু নার্সিংহোমে নাকি নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলে। এবং এই বশির মিয়া নাকি গণপতি জেরক্স সেন্টার নামে একটি জেরক্স দোকান মেডিকেল কলেজ কলকাতার ভেতরে চালান ৩ নম্বর গেটে, যার জন্য উনি নাকি 1 পয়সাও দেন না। আর একটা অভিযোগ, এগুলো সব এই সুদীপ্ত রায়ের প্রভাব খাটিয়ে। হ্যাঁ, এই মানে এগুলো স্পেসিফিক অভিযোগ, কিন্তু একদম আইনি চিঠি মারফত এই যে ভদ্রমহিলার কথা বললাম উনি কিন্তু এটা ইডি, সিবিআই এবং আমাদের সব জায়গায় তথ্য প্রমাণ সমেত করেছেন উনি এটা। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা যেটা উনি বলেছেন এটা মারাত্মক, যে সুদীপ্ত রায়, আমি আর ইংরাজিতে বলছি না, বাট যেটা মধ্যে মানেটা দাঁড়াচ্ছে যে উনি হচ্ছে ইললিগাল বা ফেক অ্যাডমিশনস অ্যান্ড এমপ্লয়মেন্টস দিচ্ছেন। এবং এখানে উনি কয়েকটা হচ্ছে এক্সাম্পলস দিয়েছেন। মেডিকেল কলেজ কলকাতা সেন্ট্রাল ল্যাবরেটরিতে নাকি অনির্বাণ দাস নামে একজন আউটসাইডারকে হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিছু মাস আগে। সে নাকি একটা, আমাদের তো ধরো যারা কন্ট্রাকচুয়াল কর্মী তারা তো একটা বিভিন্ন উপায় সেখানে রিক্রুটেড হয় একটা অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। এই ব্যক্তিকে কেউ ওখানে হঠাৎ করে কাজ করতে দেখেনি, সাডেনলি দেখছে আউট অফ নোওয়্যার ওখানে এসেও কাজ করছে। ওই ল্যাবের কর্মচারী বলে আপনি কে? বেশ রওনক, তুমি সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায় বিধায়ক, তার বিরুদ্ধে একদম স্পেসিফিক যে ভয়ঙ্কর অভিযোগ করছো। না না না, আমি করছি না, এই অভিযোগ দেওয়া হয়েছে, এই ভদ্রমহিলা দিয়েছেন ইডি সিবিআই কে, সেই নিয়ে আলোচনা আবারও ফিরছি। কিন্তু আমি দর্শকদের জানিয়ে রাখি, এই সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি সিবিআই তল্লাশি চলেছে, ইডি তল্লাশি এখনো চলেছে এবং কিছুক্ষণ আগে ইডি টিম বেরিয়েছে এবং এই বিধায়ক এবং ডাক্তার প্রভাব খাটিয়ে ভয়ঙ্কর কাজ করেছেন এমনটাই অভিযোগ উঠে আসে। আমি ফিরছি রওনকের কাছে, আমি একবার আইনজীবী বিক্রমের কাছে যাব। বিক্রম বাবু, আপনি রিপাবলিক বাংলায় এর আগে বহুবার এসেছেন, বহুবার আলোচনা হয়েছে, কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা সেন্টেন্স বললেন যা আমার খানিকটা মনে হয়েছে নজিরবিহীন। তিনি অলমোস্ট চমকে উঠে বললেন যে ইডি যে সিবিআই এর যে স্টেটাস রিপোর্ট তাতে যা তথ্য রয়েছে তা ভয়ঙ্কর, এবং তিনি দেখে রীতিমতো ভয় পেয়েছেন এমনটা মনে হচ্ছিল। তো এই ভয়ঙ্কর যে তথ্য বারবার সিবিআই জমা করছে স্টেটাস রিপোর্ট আকারে আদালতে, এবং যে তদন্ত চলছে, এই গোটা রাজ্যের মানুষ বলছেন বিচার চাই, কিন্তু এই প্রক্রিয়া কতদিন চলবে? 90 দিনের মধ্যে কি চার্জশিট জমা দেওয়া হবে? বিক্রম বাবু। হ্যাঁ, আগের দিন এটা ভয়ঙ্কর যেমন কথাটা বলেছেন, 3 জন বিচারপতির বেঞ্চ আর একটা খুব বড় জিনিস উল্লেখ করেছে, সিবিআই কিন্তু খুব ভালো কাজ করছে। দেখুন, কতদিনে চার্জশিট সিবিআই দিতে পারবে এটা আগের থেকে বলা সম্ভব। তার মূল কারণটা হলো সিবিআই এই তদন্তটা তাদের হাতে পেয়েছে 5 দিন পর। প্লেস অফ অকারেন্স, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা ট্যাম্পারিং হয়েছে বা ডিস্ট্রয় হয়েছে, এবং তার সাথে কলকাতা পুলিশ জড়িয়ে গেছে। মানে কলকাতা পুলিশের টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর এইটা কলকাতা পুলিশের ওপর এই অভিযোগটা এখন বর্তায় যে যেখানে ক্রাইম সিন বা যেখানে ক্রাইমের ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে কলকাতা পুলিশের একটা রোল রয়ে গেছে, যেটা করে এই জায়গাটা যাতে অল্টার করা যায়। এটা হলো সেকেন্ড। একটা প্লেস অফ অকারেন্স যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেই প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বা ক্রিমিনাল ল চলছে হলো বেসিক্যালি ওরাল এভিডেন্সের উপরে। তাই যে যে জিনিসগুলো পাওয়া যেত, ধরুন জামা বা জামার উপর রক্তর দাগ, এই যে জিনিসগুলো যেগুলো পাওয়া যায় বা সেগুলো যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু মেটেরিয়াল এভিডেন্স পেতে এবং সেটাকে তদন্ত করতে খুব কষ্টের। সিবিআই এর কাছে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ, যেখানে প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়ে গেছে অথচ রিয়েল অ্যাকিউজডকে এই রেপ আর মার্ডারে খুঁজে বার করা, এটা একটা খুব বড় চ্যালেঞ্জ সিবিআই এর কাছে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছিল, আপনারা যদি হিয়ারিংগুলো সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখেছে, আপনারা দেখে থাকবেন, আমি স্মরণ করিয়ে দিই, দর্শকরাও দেখেছেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জিজ্ঞেস করছে যে একটা মার্ডার কেস, সেখানে 14 ঘন্টা পর কি করে এফআইআর রেজিস্ট্রেশন হচ্ছে। আপনারা দেখবেন পুলিশ সুও মটো ফলস এফআইআর বিভিন্ন লোকের নামে করে, যারা আন্দোলন করছে তাদের নামে পুলিশ সুও মটো ফলস এফআইআর করছে, অথচ একটা মার্ডার কেসের জন্য তার বাবার জন্য অপেক্ষা করে 14 ঘন্টা পর এফআইআর নেওয়া হচ্ছে। তার বেসিক কারণটা কি? সেই এই যে জিনিসগুলো ঘটেছে, এই জিনিসগুলো প্রমাণ করে যে এখানে পুলিশ একটা রোল নিয়েছে, বিশেষ করে কলকাতা পুলিশ একটা রোল নিয়েছে এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য।
যেটা সিবিআই কে, এটাও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যেখানে এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেছে, যেখানে মেটেরিয়াল এভিডেন্স বেশ কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, হয়তো নেই, সেগুলো পাওয়াই যাচ্ছে না, সেটাকে উপেক্ষা করে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আরো একটা বড় জিনিস, আপনারা এই ভিডিও কনফারেন্সিং যেগুলো হয়েছে, অনলাইন স্ট্রিমিং যেগুলো হয়েছে, সুপ্রিম কোর্টে শুনবেন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে চিফ জাস্টিসের কাছে যে ভিডিও ফুটেজ যেটা, যে ভিকটিম গার্ল যখন ঢুকেছিলেন এবং কখন বেরিয়েছিলেন সেটা রেকর্ড হয়, মানে প্রত্যেকটা হসপিটালে সিসিটিভি ফুটেজ আছে, ঠিক সেই সিসিটিভি ফুটেজের মাত্র 27 মিনিট সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের হাতে পেয়েছে। যখন ডকুমেন্টস হ্যান্ড ওভার হয়েছিল কলকাতা পুলিশ থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে, ওটা একটা পেন ড্রাইভে করে সিল করে দেওয়া হয়েছিল। বর্তমানে সিবিআই ওটা খুলে দেখছে যে ওটাতে মাত্র 27 মিনিট আছে, পুরো ভিডিও রেকর্ডিংটা নেই। তারা বারবার দাবি করছেন যে আমরা পুরোটা দিয়েছি, 7-8 ঘন্টার দিয়েছি, কপিল সিব্বল বারবার বলছেন, কিন্তু তুষার মেহতা বলছেন আমরা পাইনি, 27 মিনিট পাওয়া গিয়েছে। 27 মিনিট পাওয়া গিয়েছে, এইটা কিন্তু এক চান্সে ওই যে যেটা দিয়েছে সেটাকে টেস্ট করলেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কত দিয়েছে, কারণ এখানে সিবিআই কোনোভাবে মিথ্যে কথা বলছে না। এখানে যখন কলকাতা পুলিশের নাম জড়িয়েছে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য, তার মানে ডেফিনেটলি ওই 27 মিনিটের পরে ওরা ওটা দেয়নি, কারণ সিবিআই এর এখানে কিছু নেই যে ওরা এখানে। বিক্রম বাবু একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। আমি একবার যাব ওনার কাছে বিরতিতে যাওয়ার আগে, তারপর ফিরবো আবার আলোচনায়। ডক্টর গোস্বামী, গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যা দাবি করা হয়েছিল তিনি দেখানোর চেষ্টা করলেন তিনি দাবি পূরণ করছেন। তিনি কলকাতা পুলিশ কমিশনারকে সরালেন, কিন্তু একটা প্রাইস পোস্টিং দিয়ে দিলেন এডিজিএসটিএফ, এরকম স্বাস্থ্য দপ্তরেও তাই করলেন ডিএমইতে। আপনারা কি বলবেন? দেখুন, প্রথম কথা, আমরা এই যে জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছিলেন, এটা কিন্তু শুধুমাত্র প্রসাধনী বদলির জন্য দাবি করেন। এই দাবিটা করা হয়েছিল সেটা হচ্ছে যে অভয়ার যে ধর্ষণ এবং খুন, তার বিচারের জন্য হচ্ছে একটা গুণগত বদল এই পদগুলোতে চাওয়া হয়েছে। সেই গুণগত বদলটা কি, যে এরা যেহেতু কেন এদের বদলি চাওয়া হলো, পুলিশ কমিশনার বা স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তারা কেউ দেখতে খারাপ, তাদের মাথায় টাক আছে বলে তো বদলি চাওয়া হয়নি। বদলি চাওয়া হয়েছিল অভয়ার খুন, ধর্ষণ এবং তার পরবর্তী যে ঘটনার প্রবাহ, তাতে এদের যে ভূমিকা, সেই ভূমিকা ন্যাক্কারজনক ছিল, সেই জন্য এই পদে বদল চাওয়া হয়েছিল। ফলে সেই পদে বদল মানে হচ্ছে যে এই পদে যারা রয়েছেন তাদেরকে শাস্তিমূলক অপসারণ, এবং হচ্ছে যে এই পদে নতুন যাদের আনা হবে তাদের স্বচ্ছ ভাবমূর্তির কাউকে যাতে আনা হয়, সেই দাবি রাখা হয়েছিল। কিন্তু উনি শুধু বদলি কথাটা তুলে নিলেন ওখান থেকে, যে পদে এক পদ থেকে অন্য পদে বদলি। এখন এক পদ থেকে অন্য পদে বদলি, কাউকে একই বাড়িতে একই বিল্ডিং এ রাখা হয়েছে, যে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে সরানো হয়েছে। কাউকে হচ্ছে যে হয়তো এই বিল্ডিং একই মানে চত্বরে হচ্ছে যে একই ভবনে এক বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এ সরানো। ঠিক এখান থেকেই ডক্টর গোস্বামী, সুবর্ণবাবু একটু সঙ্গে থাকুন, আমাকে একটা বিরতি নিতে হবে, আমি আপনার কাছে আলোচনায় ফিরবো। একটাই বিল্ডিং এ এক রুম থেকে আরেক রুম, যেটা বলে আমি শুরু করেছিলাম, একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার, আপনি কি সাধারণ মানুষকে বোকা ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি আপনার অ্যাডমিনিস্ট্রেশনের লোক আমাদের মতো সাধারণ মানুষকে, ভোটারদের বোকা ভাবেন? জানি না, ফিরছি আলোচনায় ছোট্ট বিরতির পর। একদিকে সুপ্রিম কোর্টে প্রত্যেক হিয়ারিংয়ে, প্রত্যেক শুনানিতে কপিল সিব্বলকে প্রচণ্ড কড়া প্রশ্নের মুখে পড়তে হয় এবং তিনি উত্তর দিতে পারেন না। গোটা দেশ দেখে কিভাবে তিনি হাতড়ান, কাগজ হাতড়ান, উত্তর হাতড়ান, কিন্তু উত্তর দিতে পারেন না। যখন জিজ্ঞেস করা হয় যে রাজ্য কেন রাত্রিবেলা মহিলা যারা চিকিৎসক তাদেরকে কাজ করতে মানা করার নোটিফিকেশন জারি করলো, তাদের বারণ করলে যে 12 ঘন্টার বেশি আপনারা ডিউটি করবেন না, পুরুষদের ক্ষেত্রে তা কেন নয়, কপিল সিব্বল বললেন আমরা তো ওনাদের সুরক্ষার কথা ভাবছিলাম, ঠিক আছে সব ডিলিট করে দিচ্ছি, সব নোটিফিকেশন ডিলিট করে দিচ্ছি। এতটাই অপদস্থ বারবার হতে হয়। সেই রাজ্য যখন তাদের প্রয়োজনীয় পদক্ষেপ করার সময় আসে, তখন তারা কি করে? মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, এমনটাই অভিযোগ। প্রাইস পোস্টিং দিয়ে স্বাস্থ্য অধিকর্তা, পুলিশ অধিকর্তাদেরকে অন্যান্য জায়গায় বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন মানুষ
বোকা হবে, তা হচ্ছে না। আমি যাব ডক্টর, আমি আবার আলোচনায় ফিরবো, আমি যাব ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে। ডক্টর গোস্বামী, আপনাকে দিয়ে আবারও শুরু করব। মানুষ বোকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন বা প্রশাসন যদি ভেবে থাকে তাহলে হয়তো ভুল করছেন, কারণ মানুষ বুঝতে পারছেন একদিকে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে বারবার রাজ্যের ভৎসনার মুখে পড়া, অন্যদিকে রাজ্যে দাঁড়িয়ে এইভাবে প্রাইস পোস্টিং দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা। ডক্টর গোস্বামী, দেখুন, গতকাল আপনারা হয়তো জানেন যে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে মামলাকারীদের পক্ষে আমরা যে আমাদের সংগঠন যেহেতু মামলা করেছে, চিকিৎসক সংগঠন, তাদের পক্ষ থেকে আমি নিজে হাজির ছিলাম এজলাস, এবং সেখানে পুরো বিচার প্রক্রিয়াটা সামনে থেকে দেখার সুযোগ হয়েছে আমার। এখানে রাজ্য সরকারের কৌঁসুলির কোনো একটি কথাও ধোপে টেকেনি গতকাল, বরং এর আগের দিন তিনি যেভাবে বিভ্রান্তকর তথ্য দিয়েছিলেন তা পাল্টা তথ্য প্রমাণ দিয়ে আমাদের কৌঁসুলিরা, সিনিয়র ডাক্তারদের যে কৌঁসুলি এবং হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে কৌঁসুলি, তারা যেভাবে সমন্বয় রেখে সেগুলিকে মোকাবিলা করেছেন, তথ্য প্রমাণ দাখিল করেছেন, তাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কৌঁসুলি বলার মতো কোনো মুখ ছিল না, কিছু অবশিষ্ট ছিল না, কোনো যুক্তি ছিল না, কোনো তথ্য ছিল না। এবং যেটা হচ্ছে বারবার পর্যুদস্ত হয়েছে রাজ্য সরকার, সে রাত্রির সাথী প্রশ্নেই বলুন, আমাদের অন্য যে হচ্ছে যে তদন্তের কথা বলুন, এবং তদন্তের কথা মানে রিপোর্ট যা পেয়েছে সিবিআই এর, তাতে শিউরে উঠে বিচারপতিরা এক সুরে যেটা বলেছেন যে ইট ইজ ভেরি ডিস্টার্বিং। বারবার তারা বলেছেন এই কথাটা যে অত্যন্ত মানে পীড়াদায়ক এই যে রিপোর্ট, এবং বলেছেন তদন্তের স্বার্থে তারা এই রিপোর্ট সামনে আনতে পারছেন না এখনই, তাদের তদন্ত বিঘ্নিত হতে পারে। যারা অপরাধী তারা হচ্ছে তাদের নতুন করে তাদের ঘুঁটি সাজাতে পারে, সেই জন্য সামনে আনা হচ্ছে না, কিন্তু হচ্ছে যে সঠিক দিকে যাচ্ছে এবং বহু স্তরীয় তদন্ত করতে হচ্ছে, যেহেতু প্রথম 5 দিনে অনেক কিছু নানা রকমের বিষয় ঘটে গেছে, তারপরে সিবিআই দায়িত্ব পেয়েছে। এখন যেটা হচ্ছে রাজ্য সরকারের যে পদক্ষেপগুলি যেটা দেখা যাচ্ছে, এই যে বদলি দিয়ে প্রশাসনিক বদলি হিসাবে এটাকে বিষয় হচ্ছে দাঁড় করিয়ে, এবং যে হচ্ছে নতুন পদে মুখ্যত কাউকে স্থায়ীভাবে না এনে আপাতত দায়িত্ব দেওয়ার মানে কাউকে দিয়ে একটা কাজ চালানোর মতো পরিবেশ যেটা করেছেন, কিন্তু কাজ চালানোর মতো দিয়ে হয়তো 7 দিন 10 দিন চলতে পারে, 15 দিন চলতে পারে, 20 দিন চলতে পারে, তার বেশি নয়। এই স্থায়ী পদগুলোতে স্থায়ী নিয়োগের যে উদ্যোগ, সেটা অবিলম্বে নিতে হবে। তা না হলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তা তিনি যদি বলেন আমি তো সবে চার্জে আছি মাত্র, অস্থায়ীভাবে আমি কিছু করতে পারবো না, তাহলে হবে না, কারণ পুরো সিস্টেমটাতে বদল চাই আমাদের। কিন্তু এই দুটো পদে শুধু হচ্ছে যে বদল, মুখ বদল হলেই চলবে না, আমরা চাইছি পুরো সিস্টেমে বদল। যে এই যে সিন্ডিকেট চক্র, তাদের নিয়ন্ত্রণে যে স্বাস্থ্য সিন্ডিকেট যারা চালান, তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা, কেনা ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জাম কেনাকাটি, যা সাধারণ মানুষের হচ্ছে যে মানে সঙ্গে স্বার্থের সঙ্গে যুক্ত। এবং এই যে মেডিকেল কাউন্সিল, এই সিন্ডিকেট যাদেরকে ওই টেস্টের সেমিনার রুমে দেখা গেছে অবাধে ঘুরে বেড়াতে, তাদের প্রমাণ লোপাট করতে, সেই ওই 9 তারিখে সকালবেলায় তাদের যে ঘাঁটি মেডিকেল কাউন্সিল, আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো আগামীকাল বিকালে 3টের সময় মেডিকেল কাউন্সিল অভিযানের, সাফাই অভিযানের যে ডাক দিয়েছি, তাতে সিনিয়র জুনিয়র সকলেই থাকবেন, সমস্ত চিকিৎসকরা থাকবেন। মেডিকেল কাউন্সিল সাফাই অভিযান একে একে আমরা, এরপরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ইউনিভার্সিটি, সবকটা আমরা সাফাই অভিযান করব। এবং স্বাস্থ্য ভবন সাফাই অভিযান অসম্পূর্ণ আপাতত রয়ে গেলেও এই সম্পূর্ণ করবার কাজ আমরা শেষ করেই থামবো। বেশ, ডক্টর গোস্বামী, বিচারের সঙ্গে যুক্ত যা যা করা দরকার সবটাই আমরা হচ্ছে করব। বেশ, ডক্টর গোস্বামী বলছিলেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, মেডিকেল কাউন্সিল সাফাই অভিযান। সাফাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জানাই, সাফাই মানে ঘরের ময়লা এক জায়গা থেকে তুলে ঘরের আরেক জায়গায় রাখা নয়। সাফাই মানে ঘরের ময়লা তুলে বাইরের ভ্যাটে গিয়ে ফেলে দিয়ে আসা, এটার মানে সাফাই, এটার মানে পরিষ্কার করা। রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন যদি সেটা না বোঝেন তাহলে তারা হয়তো ভুল করছেন, কারণ সাধারণ মানুষ দেখছেন গোটা বিশ্ব। আমি যাব বিক্রম বাবুর কাছে এবং রৌনকের কাছে, তার আগে আমি দুটো বাইট শোনাবো। এই কলকাতা পুলিশ কমিশনার যখন ছিলেন বিনীত গোয়েল, তখন তিনি কলকাতা পুলিশকে দরাদ সার্টিফিকেট দিয়েছিলেন, বলেছিলেন খুব ভালো কাজ করেছে। আর সেই কলকাতা পুলিশ বারবার আদালতে, হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক, তাদের প্রশ্নের মুখে পড়ে, তাদের কাজ নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেন যে আমি সরাচ্ছি সিপিকে,
ডাক্তাররা বলছেন বলে, অর্থাৎ শাস্তি নয়, ডাক্তারদের শান্ত করতে তিনি একটি পদক্ষেপ করেছেন। কি বলেছেন দুজনে পরপর। What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। বিক্রম বাবুর কাছে যাব। বিক্রম বাবু, কলকাতা পুলিশ নাকি দারুণ সব করেছে, আমার কমান্ডে সব করেছে, এমনটা বলছিলেন বিনীত গোয়েল সেদিন দাঁড়িয়ে। আজকে তিনি পদ থেকে সরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন সরাতে গিয়েও তাকে ডিফেন্ড করছেন, কিন্তু কোর্টে বারবার আদালতে এই পুলিশের কাজ প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে গতকাল আমরা শুনলাম যে রাত্রি সাথী নিয়ে রাজ্য যে ডিসিশন নিয়েছে তাই নিয়ে বারবার প্রধান বিচারপতি প্রশ্ন করলেন, সন্দেহ করলেন। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শুনে বা কথা শুনে আমার যেটা মনে হয়েছে, তিনি একেবারেই এই আরজি করের ঘটনা বা ডাক্তারদের আন্দোলন এবং সিপি ট্রান্সফার কোনো কিছু নিয়ে তিনি অনুতপ্ত নন। তিনি এখনো যে তার মধ্যে সেই জেদ এবং মেন্টালিটিটা ধরে রেখে দিয়েছেন। তিনি কোনোভাবেই নির্যাতিতার পরিবার বা এই যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত বলে আমি মনে করছি না। সারা পশ্চিমবাংলার, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মানুষ যেভাবে প্রতিবাদ দেখিয়েছে বা করেছে, মমতা ব্যানার্জির কালকের বক্তব্য শুনে আমার সেটা মনে হয়নি। 1, 2 হচ্ছে হলো আমাদের রাজ্যে 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এরা নিরপরাধ লোকেদেরকে ফাঁসানোর জন্য বসে থাকে, অপরাধীকে এরা ধরতে যায় না। এরম ধরনের রেপ বা মার্ডার কেসগুলোতে এরা কিন্তু এখনো অবধি কাউকে খুঁজে পায়নি, উল্টে এভিডেন্স ডিস্ট্রাকশনের সাথে এদের নাম জড়িয়ে যাচ্ছে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চ, একটার পর একটা তাকে ফলস কেস দিয়ে যাওয়া হয়েছে। আলটিমেটলি হাইকোর্ট বলেছে তাকে কোনো কেসে অ্যারেস্ট করতে পারবে না উইদাউট লিভ অফ দ্য কোর্ট। তারপরে ধরুন অম্বিকেশ মহাপাত্র, ফলস কেসে অ্যারেস্ট, রোদ্দুর রায় ফলস কেসে অ্যারেস্ট, কৌস্তব বাগচি আইনজীবী ফলস কেসে অ্যারেস্ট, একদিন হলেও তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি বলে দিই রিপাবলিক বাংলা শান্তু পান ফলস কেসে অ্যারেস্ট হয়েছেন। এরকম দেখবেন অনেক মানুষ রয়েছেন, সাংবাদিক রয়েছেন, আইনজীবী রয়েছেন, যারা ডেমোক্রেটিক আন্দোলন করেছে। এই কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ বসে 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 ফলস কেস সাজায় নিরপরাধ লোকজনদেরকে অ্যারেস্ট করানোর জন্য, অথচ যারা খুন করবে, ধর্ষণ করবে এদেরকে ছেড়ে রেখে দেবে। এবং এটা দাঁড়িয়ে যাচ্ছে আজকে পুলিশ জড়িয়ে যাচ্ছে এইতে যে পুলিশ দায়িত্ব নিয়ে এভিডেন্সগুলো ডিস্ট্রাকশন করছে, অন্যায় করেছে, এর বিরুদ্ধে আমরা কোর্টে নামবো এবং যতদূর যাওয়ার হয় আমরা যাব। সাধারণ মানুষ তো প্রতিবাদ করছে। এটা একটা ক্যারেক্টারে বানিয়ে ফেলেছে 2011 সালের পর ওই পুলিশ ডিপার্টমেন্ট, এবং চিহ্নিত করে কিছু অফিসারের নামে শুধু অ্যারেস্ট নয়, একদম টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত, ইনক্লুডিং সিনিয়র অফিসার্স। পুলিশ ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছে তাদেরকে বলবো, ওপরতলা বললে কথা শুনবেন না, আইন মেনে কাজ করুন, ওপরতলা পালিয়ে যাবে, আপনাদের জেল হয়ে যাবে। বিক্রম বাবু, কলকাতা পুলিশ খুব ভালো একটা কাজ করতে পারে। এক হচ্ছে আপনি একদম সঠিক বললেন, একের পর এক কেস দেওয়া, আমাদের সন্তু পানের অ্যারেস্ট থেকে শুরু করে আমাদের প্রত্যেক সাংবাদিক, ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার, আমার নিজের নামে এবং অন্যান্য যারা সাংবাদিক রয়েছেন তাদের নামে প্রায় প্রতিদিন একটা করে প্রেমপত্র আসে। সেই প্রেমপত্রে লেখা থাকে আপনি এইটা কেন বলেছেন, আপনি ওই কথা বলেছেন, তাই নিয়ে আপনাকে ডাকা হলো। সেই কাগজগুলো আমাদের রয়েছে, আমাদের আইনজীবীরা প্রতি মুহূর্তে সেগুলোকে ডিফেন্ড করে, এবং যেহেতু সেগুলো ফলস তাই জন্য পরবর্তীকালে কোর্টে গিয়ে সেই কলকাতা পুলিশকে কিংবা রাজ্য পুলিশকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিক্রম বাবু, আমি একটা প্রশ্ন করবো আপনাকে, রাত্রি সাথী নিয়ে যেটা বললেন প্রধান বিচারপতি, কলকাতা পুলিশ কি কম্পিটেন্ট নয়? তারা কি রাত্রিবেলা সিকিউরিটি দিতে পারবে না মহিলাদের, তাই জন্য 1400 না 1500 বাইরে সিকিউরিটি হায়ার করে সিকিউরিটি দিতে হবে? তার মানে কলকাতা পুলিশের সেই ক্ষমতা নেই বা রাজ্য পুলিশের ক্ষমতা নেই মহিলাদের সিকিউরিটি দেওয়ার, এমনটা? কলকাতা পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে।
কলকাতা পুলিশ আজকে তৃণমূল কলকাতা পুলিশে পরিণত হয়েছে এবং রাজ্য পুলিশটাও তৃণমূল পুলিশে পরিণত হয়েছে। এরা শুধুমাত্র উপরতলা থেকে যে নির্দেশ আছে তার বেসিসে এরা ফলস কেস সাজিয়ে, যারা কোনো অপরাধের সাথে যুক্ত না, সাংবাদিক, আপনি ধরুন আইনজীবী, এরকম ধরনের লোকজনদেরকে তারা অ্যারেস্ট করে, হ্যারাস করে। এটা তাদের নেচার আর ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে। তাদের নেচার আর ক্যারেক্টারের মধ্যে ল অ্যান্ড অর্ডার নেই। তাদের নেচার আর ক্যারেক্টারের মধ্যে সঠিক অপরাধীকে খুঁজে বার করার যে জায়গাটা সেটা নেই। এই জায়গায় এসে সারা রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে গেছে। আপনি লাস্ট 10 বছর ধরে যদি কনস্ট্যান্ট কলকাতা পুলিশের পরপর কেসগুলো দেখেন, আপনি দেখবেন প্রফেসর, ডাক্তার, রিপোর্টার, আইনজীবী, এই শ্রেণীর লোকজনকেই তারা শুধু অ্যারেস্ট করে যাচ্ছে। অথচ যারা এই যেমন শাহজাহান শেখ পুলিশ অ্যারেস্ট করেছে, আপনি বলুন তো, শাহজাহান শেখ পুলিশ অ্যারেস্ট করেছে। ঠিক এই ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার, তাদেরও তো ডাকা হয়েছিল, সামন করা হয়েছিল, তারা প্রশ্ন তুলেছিলেন বলে র্যালি করে তারা গিয়েছিলেন লালবাজারে। এইটা কলকাতা পুলিশের ক্যারেক্টার, এবং যেসব পুলিশ অফিসাররা আমি পার্টিকুলারলি বলছি তাদের নামে পার্টিকুলার কেস হওয়া উচিত, এবং আমি মনে করি এই ধরনের অফিসারের টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। এদের প্রপার্টি আর যা করেছে সিজ করে নেওয়া উচিত। এরকম ধরনের আইন হওয়া উচিত। ঠিক, কিন্তু সেই জায়গায় তাদের কি করা হলো? প্রাইস পোস্টিং দেওয়া হলো বলে মনে করা হচ্ছে, সিপি থেকে এডিজি করা হলো। আমি ডক্টর রৌনকের কাছে আসবো, দুটো স্পেসিফিক প্রশ্ন আমার। ডক্টর রৌনক, আমি চাইবো দুটোরই উত্তর দিন আপনি। প্রথম কথা, মহিলাদের রাত্রিবেলা নাকি কাজ করা যাবে না, সেই নিয়ে রাজ্য সরকার একটি নোটিফিকেশন জারি করেছিল। আপনি একজন চিকিৎসক, আপনার মহিলা সহকর্মীরা কি রাত্রে কাজ করতে পারবে না বলে আপনি মনে করেন? এতটাই খারাপ অবস্থা, নাকি রাজ্য সরকার ফেলিওর বলে তাদের এই কথা বলতে হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, যদি চিকিৎসা ব্যবস্থার ভেতরেই এত ঘুণ ধরে থাকে, এত করাপ্ট অফিসিয়াল থাকে এবং এই সুদীপ্ত রায়ের মতো লোক থাকে, তাহলে ভবিষ্যৎ কি? দুটো প্রশ্ন, দুটোর উত্তর চাইব। দেখুন, প্রথম প্রশ্নটা, এটা কখনোই হতে পারে না। আমরা নিজে যখন ধরুন, আমি বর্তমানে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, এর আগে হচ্ছে আমি ইন সার্ভিস পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, এর আগে ধরুন আমি হাউস স্টাফশিপ করেছি, ইন্টার্নশিপ করেছি, একাধিক আমাদের মহিলা, আমাদের ইন্টার্ন, পিজিটি ইত্যাদি, এরা সবাই হচ্ছে আমার স্ত্রী, তিনি নিজে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তিনি হচ্ছে নাইট ডিউটি দেন এসএসকেএম এর মতো জায়গায়। তো এটা আমার কোনোদিন মনে হয় না এটা বাস্তবায়িত নয়, আর এটা একটা চরমভাবে একটা ইনইকুয়ালিটি দেখাচ্ছে, মানে একটা অসমতার জায়গা দেখাচ্ছে, সেটা কোনোদিন জেন্ডার ইকুয়ালিটির জায়গায় যেতে পারে না। সেটা নিয়ে ধরুন তো যা বলা অনেক বিষয় করেছে তারা বলবেন, কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটায় ফিরছি, কারণ এটা অনেকটাই এটার সঙ্গে হচ্ছে আমরা ওতপ্রোতভাবে জড়িত। যে আপনি বললেন যে স্বাস্থ্য ব্যবস্থায় হচ্ছে এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাবো কিনা, ওপর থেকে নিচ অব্দি দুর্নীতি, তা সেটাই বলতে চাইছি। আমাদের একটা পুরোনো বাংলা প্রবাদ আছে যে সর্ষের মধ্যে ভূত, মানে গ্রাম বাংলায় একা দিনে যারা কুসংস্কারাচ্ছন্ন মানুষ, তারা যদি মনে করতেন যে কাউকে ভূতে ধরেছে, তারা হচ্ছে সর্ষের দানা দিয়েই ভূত তাড়াতেন। এবার সেই সর্ষের দানার মধ্যে ভূত থাকলে তো আর কিছু করা যাবে না। তা সেই জায়গাতেই সর্ষের মধ্যে ভূত প্রভাবটা কেন বললাম, এই যে আপনি সুদীপ্ত রায়ের কথা বললেন, আপনাদের শোয়ের শুরুতেই আমি হচ্ছে আজকে একটা অভিযোগপত্র আপনাদের পড়ে শোনাচ্ছিলাম কিছু অংশ, যে একজন আমাদের MBA স্টুডেন্ট, তিনি হচ্ছেন শর্মিষ্ঠা মণ্ডল বলে, তিনি হচ্ছে এই অভিযোগগুলি এনেছেন, এবং এই অভিযোগটি তিনি কিন্তু একদম আইনি পত্রের মারফত উনি কিন্তু সিবিআই, ইডি, নবান্ন থেকে শুরু করে সকল জায়গায় পাঠিয়েছেন, ভিজিলেন্স কমিশনে। সেইটার একটা জায়গা আপনাদের পড়ে শোনাচ্ছি, একটু ইংরাজিতেই পড়ে শোনাচ্ছি, তারপরে একটু বাংলাতে বলছি, কারণ এটা আইনি ভাষায় লেখা। That Dr. Sudipta Roy, with the able guidance of MSVP Dr. Anjan Adhikari, Sri Gopinath Das, Sri Taposh Mishra, undertook various financial irregularities by granting undue favor to a company named Monjusha, owned by some Harazon Mojumdar. এতটা স্পেসিফিক তথ্য আমাদের বাংলা একবার বলুন। হ্যাঁ, এতটা স্পেসিফিক তথ্য আমাদের সিস্টেমের মধ্যে জড়িত নন একজন MBA স্টুডেন্ট, তিনি পাচ্ছেন। যে মেডিকেল কলেজ কলকাতা, আপনারা আরজি কর বলছেন, সেখানকারও যেমন RKS এর চেয়ারম্যান সুদীপ্ত রায় ছিলেন, মেডিকেল কলেজ কলকাতার RKS এর চেয়ারম্যান সুদীপ্ত রায় ছিলেন, রোগী কল্যাণ সমিতির। সেইখানে যেটা হচ্ছে, ওখানকার নাকি সুপারিনটেন্ডেন্ট এবং এই যে বাকি নামগুলি বললাম, এই নামগুলো গোপীনাথ দাস, তাপস মিশ্র ইত্যাদি, এদের সঙ্গে নাকি ওখানে যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসগুলো হতো, যে আর্থিক দুর্নীতিগুলো হতো, সেগুলোকে নাকি কালো দুর্নীতিকে সাদা করা হতো মঞ্জুষা নামক একটি কোম্পানির মাধ্যমে, যার নাকি মালিক হচ্ছে হারাধন মজুমদার নামক এই জনৈক ব্যক্তি। কালো টাকা সাদা করা হতো, তা এই অভিযোগে সেটাই লেখা আছে এবং এদের নাম দিয়ে লেখা আছে, এবং উনি কিন্তু এই তথ্য প্রমাণ সমেত এই অভিযোগগুলো এনেছেন এদের বিরুদ্ধে। এবং এই যে অভিযোগের পরিপ্রেক্ষিতেই কি ইডি হানা, সিবিআই হানা চলছে, এবং তার সঙ্গে অ্যাডিশনাল আরো অভিযোগ আছে বলে দেখুন, এই অভিযোগে তো আমি যেটা দেখতে পাচ্ছি, গতকাল এই অভিযোগকে হচ্ছে রিসিভ করানো হয়েছে। তা এই অভিযোগের ভিত্তিতেই যে হচ্ছে মনে করছেন, উনি এটা মেলও করেছেন নাকি তার আগের দিন। তা মেবি এটার একটা, এবার দেখুন, এবার ইডি কেন হানা করছেন সেটা তো ইডিই জানেন, কিন্তু অবভিয়াসলি এরকম যেমন একটা অভিযোগ দেখাচ্ছে, নিশ্চয়ই আরো এরকম অভিযোগ ওদের কাছে জমা পড়েছে। আক্তার আলীর অভিযোগ অলরেডি আমরা জানি উনি কি আরজি কর নিয়ে জমা দিয়েছেন, কিন্তু এটা শুধু আরজি কর নয়। এক্স্যাক্টলি, আমার প্রশ্ন হচ্ছে শুধু আরজি কর নয়, তার মানে
অবশ্যই মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস, প্রত্যেক জায়গায় এনআরএস এর কথা আমরা বলতে পারছি না, কিন্তু এই যে কয়েকটা নাম উঠে এসছে করাপ্ট ব্যক্তিদের, তার মধ্যে অবশ্যই একদম নির্দ্বিধায় বলছি একজন এই ডক্টর সুদীপ্ত রায়। ইনি দু জায়গার আরকেএস এর চেয়ারম্যান ছিলেন, একটা আরজি কর যেটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, আরেকটি যেটা এখন হচ্ছে সামনে আসেনি সেটা এই মেডিকেল কলেজ কলকাতা। কিন্তু এই যে মহিলা যে অভিযোগগুলি করছেন, এই যে এমবিএ স্টুডেন্ট যে অভিযোগগুলি করছেন একদম তথ্য, এত স্পেসিফিক তথ্য প্রমাণ সমেত, সেটা কিন্তু মারাত্মক। মনে হয় এবার মেডিকেল কলেজের হয় তারা ঝাঁপি খোলার অপেক্ষা করছে। এক্স্যাক্টলি। আমি একবার ডক্টর গোস্বামীর কাছে যাবো এখান থেকেই। দুটো জিনিস, এক নম্বর হচ্ছে যে ভয়ঙ্কর তথ্য রৌনক দিচ্ছিল, এরকম আরো অনেক জায়গায় অনেক মেডিকেল অনেক হাসপাতালে ভয়ঙ্করভাবে দুর্নীতি বাসা বেঁধে রয়েছে, সেই জন্যই ডাক্তারদের 5টি দাবি ছিল, সেই দাবি নিয়ে তারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তারা এখনো রাস্তায় বসে রয়েছেন। আমি দ্রুত প্রত্যেকের কাছে একবার যাওয়ার চেষ্টা করব। ডক্টর গোস্বামী, তাদের দাবি তো পূরণ হয়নি, উল্টে তাদের এক প্রকারে ছলনা করার চেষ্টা হলো। এরপরে এই আন্দোলনের অভিমুখ কোন দিকে? ডাক্তারদের 5টি দাবি এবং তার ভবিষ্যৎ। দেখুন, শুধুমাত্র দুর্নীতির অভিযোগে কিন্তু আমরা এই মুহূর্তে আন্দোলন করছি না। ঠিক, আমাদের আন্দোলনের এই মুহূর্তে চিকিৎসক আন্দোলনের মূল অভিমুখ হচ্ছে অভয়ার যে ধর্ষণ এবং হত্যা, তার হচ্ছে সঠিক ন্যায় বিচার, এবং তার অঙ্গ হিসাবে অভয়ার মৃত্যু এবং ধর্ষণের ঘটনাতে যারা প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত, অথবা তদন্ত ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যারা প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনের বর্ষামুখ শানিত করছি। এই সুদীপ্ত রায় কিন্তু তার মধ্যে পড়ছে, কারণ এই আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি হচ্ছেন যে ওই অবিক রায়, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, যাদেরকে দেখা গেছে চেস্টের সেমিনার রুমে তথ্য প্রমাণ লোপাট করতে, তাদের মাথায় হচ্ছে যিনি বসে আছেন এই মেডিকেল কাউন্সিল, তার মাথাতেও তিনি বসে আছেন। এবং সন্দীপ ঘোষকে দিনভর আগলে রাখা, 9 আগস্ট যদি ভিডিওতে আপনারা দেখেন, নানান ভাইরাল ভিডিও এবং স্টিল ফটোগ্রাফ আমাদের কাছে রয়েছে, তাকে আগলে রেখেছে। ফলে সুদীপ্ত রায়কে অবিলম্বে সমস্ত পদ থেকে অপসারণ করতে হবে, এবং তিনি বিধায়ক হিসাবেও তার থাকার হচ্ছে নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা চাইবো যে বিধায়ক হিসাবেও তিনি পদত্যাগ করুন, আর এইগুলো থেকে তাকে অপসারণ করতে হবে। মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান, আরকেএস এর চেয়ারম্যান এবং অন্য যে পদগুলোতে আছে, এইচআরবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, এইরকম দুর্নীতিগ্রস্ত টেন্টেড ইমেজের একজন মানুষ, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে, এটা আমাদের দাবি। অন্য যে জায়গাগুলোতে যারা রয়েছে, যেখানে যেখানে এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসদের সরকার মনোনীত করে রেখেছে, যেসব কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল আছে, নার্সিং কাউন্সিল, ফিজিওথেরাপি কাউন্সিল, সমস্ত জায়গা থেকে, মেডিকেল কাউন্সিল তো ভাঙতেই হবে, এই কাউন্সিল গুলোতে থেকে এদেরকে সরাতে হবে, অবিলম্বে দূর করতে হবে। এই সমস্ত দাবি, কারণ অভয়ার ধর্ষণ ও মৃত্যুর সুবিচারের সঙ্গে এই দাবিগুলো জড়িয়ে রয়েছে। সম্পৃক্ত। এক্স্যাক্টলি ডক্টর রৌনক, 30 সেকেন্ড দ্রুত, একদম শেষ কমেন্ট দ্রুত। ডক্টর রৌনক 30 সেকেন্ডে লাস্ট কমেন্ট। এটাই ধরুন যে একটাই কথা বলার, এই যে থ্রেড সিন্ডিকেট, এক্সটর্শন সিন্ডিকেট যাদের নাম উঠে আসছে, এই যে মেডিকেল কলেজ কলকাতা, একটা কথাই বললাম, আমরা প্রথমতেই বলে আসছি, আপনাদের সাথে ময়ূকবাবু বিভিন্ন সময় বলেছেন, আপনাদের দাবি পূরণ হয়েছে বলে মনে হচ্ছে? দাবি তো কোনো পূরণ হওয়ার প্রশ্নই নেই এখানে, দাবি তো পূরণ হওয়ার প্রশ্নই নেই। কারণ হচ্ছে কৌস্তব নায়ক, উনি হচ্ছে সেদিন যে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে অর্ডারটা বেরিয়েছিল, সেখানে ডিএমই আর ডিএইচএস এর সাইন ছিল, যেটা আমরা মনে করছি আসল কালপ্রিটদের লুকানোর জন্য। তা সেই বিচার বিভাগীয় তদন্ত কি হবে? এবং আমাদের মনে হচ্ছে শুধু স্বাস্থ্য ব্যবস্থা থেকেই নয়, এই অপসারিত ডিএমই এবং ডিএইচএস কে সিবিআই তদন্তের আন্ডারে আনা উচিত, যে এই তথ্য প্রমাণ লোপাটে ওদের কি হাত ছিল। ঠিক, একদম। ডক্টর আইনজীবী, আচ্ছা বিক্রম ব্যানার্জি আইনজীবী, তার কাছে একবার যাব। শেষ কমেন্ট বিক্রম বাবু, আমরা গতকাল শুনলাম সুপ্রিম কোর্টের হিয়ারিং এবং তার পরবর্তীকালে আবার 25 তারিখ ডেট দেওয়া হয়েছে, এবং অন্যদিকে ক্যালকাটা হাইকোর্টেও শুনানি চলছে। কি এরপর কি এক্সপেক্ট করা যেতে পারে? দেখুন, আমি এক্সপেক্ট করব যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ওসি টালা থানা অবধি থেমে থাকবে না, মাথা পর্যন্ত এই তদন্তে পৌঁছবে। যদিও বা এই তদন্তটা তাদের কাছে বিরাট বড় চ্যালেঞ্জিং তদন্ত, কিন্তু তদন্তের মাথা অবধি পৌঁছতে হবে। পুলিশের কোন বড় কর্তা তার নির্দেশে করেছে, তার উপরে আর কে বড় মাথা নির্দেশ দিয়েছে, যার জন্য পুলিশ ডিপার্টমেন্ট এই কাজটা করতে বাধ্য হয়েছে, সেই জায়গা অবধি তদন্তটা নিয়ে এক। দ্বিতীয় কথা হচ্ছে হলো প্রকৃত অপরাধী যারা খুন এবং ধর্ষণ করলো এবং কারা করলো, পুলিশ কাদের লোকাতে চাইলো, এই জায়গাটা আমি এক্সপেক্ট করবো সিবিআই দ্রুততার সাথে, চ্যালেঞ্জিং, টাফ, কিন্তু সেটা সিবিআই কে বার করতে হবে। তবে পশ্চিমবাংলার ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশনে আমি সাফল্য মনে করব, যেরকম আপনার ফ্রিডার স্ক্যাম মামলা বা অন্যান্য রাজ্যে সিবিআই দেখিয়েছে। বেশ, ধন্যবাদ বিক্রম বাবু। আমরা আলোচনা করলাম কিভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা, কিন্তু মানুষ বোকা হননি।
প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, মানুষ সেটা বুঝেছেন, এবং সুপ্রিম কোর্টে প্রতি মুহূর্তে রাজ্যকে ভৎসনা সেটা মানুষ দেখেছেন। এর পরবর্তীকালে বিচারের জন্য লড়াই ডাক্তাররা চালিয়ে যাবেন এবং বিচারের জন্য লড়াইয়ে রিপাবলিক বাংলা এবং বাংলার প্রত্যেক মানুষ, দেশের প্রত্যেক মানুষ সঙ্গে থাকবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা অ্যাডমিনিস্ট্রেশন ভাবেন এইরকম চোখে ধুলো দিয়ে বোকা বানানো যাবে, তা সম্ভব নয়। ফিরছে বিরতির পর, ছোট্ট একটা বিরতি, তারপর খবর।